বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা, তাপস, নানক ও মির্জা আজম। সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে তাদের নাম, জানালেন স্পেশাল পিপি। দায়িত্ব নিলেন ৬ সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্তরা। আমাদের চেয়ে ভালো কাজ করবেন রাজনৈতিক প্রশাসকরা, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে। রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় জোট। জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি নামবে রাজপথেও। আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি, সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখবো। জাতির বৃহত্তর স্বার্থে এবং দলগত সিদ্ধান্তের জায়গা থেকে জামাতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বোঝাপড়া হলেও হতে পারে। এবার কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ। চট্টগ্রামের হালি শহরে পুড়ে যাওয়া ৯ জনের মধ্যে মা ছেলের মৃত্যু। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার পর সচিবালয়ে প্রবেশ করেন তিনি। নিউমেরিং কন্টেইনার টার্মিনাল সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আছেন সহকর্মী আরিফিন শাকিল। আমরা যাচ্ছি তার কাছে। আরিফিন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ মারফি। মূলত সেই বৈঠকটি চলছে, নিউমেরিং টার্মিনালের বিষয়ে যে বিশেষ সভা, সেই বিশেষ সভাগুলো চলছে। যেখানে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, সেই সঙ্গে রয়েছেন আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তারা কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন এবং সেই বৈঠকটি চলছে। সেই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী থাকার কথা ছিল, তাকে আমরা অবশ্য ভিতরে প্রবেশ করতে দেখিনি, তবে হয়তো তিনিও আছেন, সেক্ষেত্রে সে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আজকের এই বৈঠকের মাধ্যমে আসলে সেই নিউমেরিং যে কন্টেইনার টার্মিনাল, সেই টার্মিনালের বিষয়ে সরকারের পক্ষ থেকে অগ্রগতি জানতে চাওয়া হবে এবং সেটি পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় বা কী নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা হবে। হয়তো সিদ্ধান্ত যদি কিছু হয় সেটি আমরা জানতে পারবো। এছাড়া ফ্যামিলি কার্ড, বিএনপি সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার যে বিষয় দিচ্ছে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের বিষয়ে আজকে আরেকটি সভা রয়েছে। সেটি 12টা নাগাদ শুরু হবে এবং সেই ফ্যামিলি কার্ডের যদি বলি যে সেটি এই নিউমেরিং কন্টেইনার বৈঠকের পরপরই সেই বৈঠকটি শুরু হবে। সেই বৈঠকে যারা মূলত এই ফ্যামিলি কার্ডের যে কমিটি করা হয়েছে সেই কমিটির সদস্যরা সেই বৈঠকে অংশ নেবেন। এখন পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যত জানতে পেরেছি যে আসলে বনানীর করাইল বস্তি, পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ, এই থানাগুলোর নির্ধারিত কিছু ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসাবে এই ফ্যামিলি কার্ড বিতরণের যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে। অর্থাৎ আগামী মাস থেকেই, আগামী মাসের শুরু থেকেই সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই বিষয়ে মূলত আজকে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে যে কোন কোন উপজেলার কোন কোন ওয়ার্ডে এই পাইলট প্রকল্প চালু করা যায় সেই সব বিষয় নিয়ে আজকে সিদ্ধান্ত তারা চূড়ান্ত করবেন এবং সেই সিদ্ধান্তর বিষয়ে কমিটির পক্ষ থেকে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে এবং বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড আসলে কত টাকা দেওয়া হবে বা কত টাকার ন্যায্য মূল্যের পণ্য দেওয়া হবে এইসব বিষয় নিয়ে তারা মূলত আজকে আলোচনা করবে। শোনা যাচ্ছে ২,০০০ টাকা কিংবা ২,৫০০ টাকা এরকম একটি আর্থিক অনুদান, আর্থিক একটি বরাদ্দ রাখা হচ্ছে এবং সেটি মূলত আজকে চূড়ান্ত হবে এবং খানিক বাদেই সেই বৈঠকও শুরু হবে। আমরা যেটি বলছিলাম যে নিউমেরিং টার্মিনাল নিয়ে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের পরপরই ফ্যামিলি কার্ডের বিষয় নিয়ে যে বৈঠক, সেই বৈঠক শুরু হবে। সব মিলে আজকে 2টি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর এবং সেই বৈঠকেই আর বাহিরে অনানুষ্ঠানিক কিছু তিনি বৈঠক করবেন, যেগুলো গণমাধ্যমে এখন পর্যন্ত জানানো হয়নি, তবে আমরা জানতে পেরেছি তিনি কিছু অনানুষ্ঠানিক বৈঠক করবেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের খোঁজখবর নেবেন এবং কিছুক্ষণ আগে সড়ক, সেতু এবং নৌ এবং রেলমন্ত্রী যিনি ছিলেন রবিউল আলম। জি আরিফিন, আমরা শুনছিলাম, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো আপডেট জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানে সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে করণীয় নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস রাখি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগটা প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। শুধু নির্বাচনে ঐক্য নয়, রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত ইসলামী ও এনসিপি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও থাকবে 11 দলীয় জোট। তবে সিটি, পৌরসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। যদিও মাঠ পর্যায়ে নেতাদের দলগত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত মুখপাত্র। বিস্তারিত থাকছে লামিয়া তিথির রিপোর্ট। সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করে জাতীয় নির্বাচন করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই যোদ্ধাদের নেতৃত্বাধীন এনসিপি এই জোট নিয়ে সমালোচনায় ছিল। দল ছাড়েন নারী নেত্রী সহ বেশ কয়েকজন। এরপরও ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামায়াত এনসিপির 11 দলীয় জোট। সেই ধারাবাহিকতায় তাদের নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। নতুন এই রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন, থাকবেন রাজনৈতিক কার্যক্রমেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে। সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে অতীতে, যে জোটে থাকলে একজন আহ্বায়ক থাকেন, একজন মেইন আহ্বায়ক থাকেন, অন্যরা সদস্য থাকেন অথবা যুগ্ম আহ্বায়ক থাকেন, এইভাবে থাকেন। আমরা ঠিক এইভাবে করিনি, আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখবো। শূন্য থাকা সিটি, পৌর, উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে কি জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যের ভিত্তিতে অংশ নেবে, এমন প্রশ্নে নেতারা বলেন, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। তো প্রথম ফেজে হবে বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি, এবং পর্যায়ক্রমে অন্যগুলোতেও আমরা সেই প্রস্তুতিগুলো নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি কমিটিও আমরা তৈরি করেছি। খুব শীঘ্রই সেই কমিটি তার কার্যগুলো শুরু করবে। আমরা আমাদের মতো করে আমাদের কার্যক্রমটা শুরু করেছি। যে কোনো সময় জাতির বৃহত্তর স্বার্থে এবং দলগত সিদ্ধান্তের জায়গা থেকে জামাতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বোঝাপড়া হলেও হতে পারে। 11 দলীয় জোটের শীর্ষ 2 নেতা বলছেন, বিএনপি সরকারের ভালো কাজকে স্বাগত জানাবে তারা, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে কোনো ছাড় দেবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ভোররাতে দাউদকান্দির বলদাখালের মাইজপাড়া এলাকায় একটি 3 তলা ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের 4 জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কোনো কারণে লাইন থেকে গ্যাস লিক হয়ে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। মারা গেছেন মা নূরজাহান এবং ছেলে শাওন। বাকি 7 জন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল বিকেল 5টা নাগাদ ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় নূরজাহান বেগমের। পরে তার মরদেহ রাত 1টার দিকে চট্টগ্রামের দেওয়ানহাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নূরজাহানকে। এদিকে সকাল 7টায় নূরজাহানের ছেলে 17 বছর বয়সী শাওন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন, শাওনকে কুমিল্লায় তার দাদা বাড়িতে দাফন করা হবে। গতকাল হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। দগ্ধ হওয়া নারী শিশু সহ 9 জন। এদের মধ্যে 8 জন একই পরিবারের সদস্য। একটা দিকে জানা হয়েছে, আমরা 2:15 আমার বোনকে দাফন দিছি এই পিরনসার মাজার বলে চুম্বনীতে পিরনসার মাজার আমরা আমার বোনকে দাফন করেছি। এখন আমার বাগিনার অবস্থা মারা গেছে আমি শুনছি। ধাক্কা মানে সীমা সারা বড় ধাক্কা, এর মধ্যে ধাক্কা আর নাই, বুঝছেন? এখানে দেখাতে পারতেছি না আপনাকে, বুকটা ফাড়িয়ে দেখাতে পারছি না। আমার নাতি হলো বাইরে গেছে ভাই। কুমিল্লা ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 11 জন চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের দেখতে গিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে আমরা সেখানকার বিস্তারিত আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। রাব্বি, চিকিৎসাধীন দগ্ধদের দেখে এসে কি বললেন 2 মন্ত্রী? হাসপাতালে ভর্তি থাকা 11 জনের মধ্যে 10 জনের অবস্থায় আশঙ্কাজনক। 10 জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শরীরের 30 ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। সেই কথাই কিন্তু জানালেন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। এবং একই সাথে আহতদের দেখতে হাসপাতালে আসেন দুর্যোগমন্ত্রী এবং তার পরপরই কিন্তু আসেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন আহতদেরকে সুস্থ করে তোলার জন্য। এবং সেই সাথে তিনি বলেছেন যে আসলে সচেতনতার এই বিষয়টিও তিনি টেনেছেন যে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আর দুর্যোগ মন্ত্রী যে বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে এই যে সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাসের লিকেজ, এই ঘটনাগুলো যতটা কমানো যায়, সিলিন্ডারকে যতটা নিয়মের মধ্যে আনা যায়, নিরাপদ করা যায়, সেজন্য তার মন্ত্রণালয় থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সবটুকু পদক্ষেপ তারা নেবেন। এবং প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় সভা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে এই সিলিন্ডারগুলো কতটা নিরাপদ করা যায়। এখন যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটি হচ্ছে যারা এই হাসপাতালে ভর্তি আছেন 11 জনের মধ্যে 10 জনের অবস্থায় আশঙ্কাজনক, তাদেরকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসক সহ সকলেই সর্বোচ্চটুকু করছেন। সে কথাই কিন্তু বলেছেন এই ইনস্টিটিউটের পরিচালক। সব মিলিয়ে আহতদের অবস্থা ভালো নেই। এবং এরই মধ্যে আপনি বলেছেন যে হালি শহরের ঘটনায় মা এবং সন্তান মারা গেছেন এবং আরও যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। এখন শুধুই অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। রাবি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মশার বাড়বাড়ন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গবেষণায় উঠে এসেছে গত 1 মাসে মশা বেড়েছে 40%। তাই আগামী 1 মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মিলবে সুফল। রাজধানীর আগারগাঁও এলাকা বিকেল হলেই মশার উৎপাতে স্থির হয়ে বসা দায়। কয়েলের ধোঁয়াকেও তোয়াক্কা করে না মশার এই বিশাল মিছিল। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। আমাকে মশা একটু
টয়লেটে যাবি হেও মশা। ড্রেনগুলো একটু ঠিক মতন পরিষ্কার না। এই এলাকার পাশের খালেই যেন চলছে কিউলেক্স মশার চাষ। নোংরা ডোবা কিংবা জমে থাকা পানিতে এই মশার বংশবিস্তার হয়। এর ফলে হতে পারে জাপানি এনসেফালাইটিস কিংবা গোদ রোগ। আর ঢাকায় ৯০% মশাই এই কিউলেক্স মশা। মশা নিয়ে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ানক সব তথ্য। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসেই মশা বেড়েছে 40%, আর 1 ঘন্টায় কামড়াতে আসা মশার সংখ্যা 1 মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। ঘন্টায় মাত্র 5টি মশা কামড়াতে এলেই সেটি বিশ্বমান অনুযায়ী বেশ ক্ষতিকর হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশে এই সংখ্যা 850টি। ফলে কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশের মানুষ সেটি স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই মশার বৃদ্ধির পেছনে মোটা দাগে কাজ করছে দুটি কারণ। এখনই জোরালো ব্যবস্থা না নিলে মার্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে থাকা এবং ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয়। মশক নিধনের কাজ করবে যারা, সেই সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রতি বছরই থাকে প্রশ্ন। তবে কর্তৃপক্ষ বলছে, মশা নিধন নিয়ে নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে মশক নিধন ওষুধের নমুনা। আগামী 10-15 দিনের মধ্যে মশার প্রভাব কমে আসবে বলেও আশাবাদী সিটি কর্পোরেশন। আজকে কিন্তু না জানিয়ে কিন্তু ফিল্ডে গিয়েছি। ফিল্ডে যে যারা মশা স্প্রে করছে তাদের কাছ থেকে আমি স্যাম্পল কালেক্ট করেছি। এটা আমি ল্যাবে পাঠাবো। ল্যাবে পাঠানোর পরে টেস্ট রিপোর্ট আর প্লাস হলো আমাদের যখন আমরা ওষুধটা ক্রয় করি ওই রিপোর্ট, দুটাকে মিলিয়ে দেখবো যে আসলে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। যে কোনো মূল্যে মশার বিস্তার রোধ করতে কর্তৃপক্ষের আরও জোরালো ও কার্যকরী ভূমিকা চায় সাধারণ মানুষ। প্রতিবছর মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম থাকে প্রশ্নবিদ্ধ। এমনকি যেই ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলোর মান নিয়েও থাকে প্রশ্ন। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ। অবশ্য টেকসই সমাধানের জন্য জনসাধারণের সচেতনতা এবং সবার অংশগ্রহণও অত্যন্ত প্রয়োজন বলেও জানাচ্ছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক 2 ইউপি চেয়ারম্যানের অনুসারীদের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ 4 জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়নি এখনো। তবে আটক করা হয়েছে 6 জনকে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে নড়াইল থেকে 5 জন এবং যশোর থেকে 1 জনকে আটক করে পুলিশ এবং র্যাব। হামলায় নিহতদের মরদেহের ময়নাতদন্তের কার্যক্রম চলছে। ময়নাতদন্ত শেষে বিকেলের দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। গতকাল সকালে নড়াইল সদরের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক 2 ইউপি চেয়ারম্যানের অনুসারীদের পাল্টাপাল্টি হামলায় মারা যান বাবা ছেলে সহ 4 জন, আহত হন বেশ কয়েকজন। খুলনায় একটি মার্কেটে আগুনে পুড়েছে অন্তত 15টি দোকানের মালামাল, তবে এতে কেউ হতাহত হয়নি। গতরাতে নিউ মার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারে এই ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, রাতে মার্কেট বন্ধের পর হঠাৎ করেই গোধূলি এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের। মোবাইল ফোন দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে 3 থেকে 4 কোটি টাকার ক্ষতি হয়েছে। নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের অধিকাংশ জায়গায় খানাখন্দ তৈরি হয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর দুর্ভোগ পোহালেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এতে ক্ষুব্ধ চলাচলকারীরা। তবে অচিরেই সড়কটি সংস্কার করার আশ্বাস এলজিইডির। নড়াইল থেকে যশোরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র নওপাড়ায় কলকারখানা ও শিল্পনগরী খুলনায় যাতায়াতের সংক্ষিপ্ত ও সহজ পথ এটি। তবে গোবরা থেকে আগদিয়া পর্যন্ত মাত্র 4 কিলোমিটার অংশের জরাজীর্ণ অবস্থা যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি তুলেছে চরমে। গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে দুরবস্থা নিয়ে মাথা ব্যথা নেই কারো। সড়কের বেশিরভাগ জায়গায় উঠে গেছে পিচ ঢালাই, তৈরি হয়েছে গভীর গর্ত, কোথাও আবার ভেঙে রূপ নিয়েছে খানাখন্দে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে চলাচলকারীদের বাড়ে ভোগান্তি। আমাদের খুব সতর্কতার সহিত গাড়ি চালাতে হচ্ছে। রাস্তাটা কাজ কাম করালে আমাদের জন্য আর কি ভালো হইতো, যেহেতু রাস্তাটা শর্টকাট।
কয়েক কিলোমিটার রাস্তা ভাঙা, এই জন্য যাত্রী সব জায়গায় নামাই দিয়ে দিয়ে পার করতে হচ্ছে। কারণ একদিন চললে 3 দিন তার শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, গাড়ি গুটি উল্টে যাচ্ছে। আমরা চাই যে রাস্তাটা ভালো হোক। আকতি মিনতি করি গভর্নমেন্টের কাছে, যদি এটা সদয় দৃষ্টি দিয়ে এই রাস্তাটারে পরিপূর্ণভাবে ক্লিয়ার চলাচলের জন্য করে সহজ করে দেয়। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা হলেও ভারী গাড়ির চাপে তা টেকে না, ফলে মাঝে মধ্যেই গর্তে আটকে পড়ে ট্রাক বাস সহ ভারী যানবাহন। ঘটে ছোট বড় দুর্ঘটনা। 4 কিলো রাস্তা এত খারাপ, অনেক সময় আমাদের গাড়ি পাল্টি খেয়ে যায়, অনেক সময় আমাদের হ্যাঙ্গার ভাঙি যায়, অনেক সময় টিউব ভাঙি যায়। এই ভ্যানটা নিয়ে চলাচলতি করতে পারে না মানুষ, অনেক জায়গা গর্ত আছে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আমরা চাই কর্তৃপক্ষের কাছে যে দ্রুত এই কাজটা যেন চালু করে এবং রাস্তাটা যেন মেরামত করে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। রিপেয়ারের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম এবং দরপত্রটি অনুমোদনের জন্য সদর দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি যে আগামী সপ্তাহে আমরা অনুমোদন পেয়ে গেলেই খুব দ্রুততার সাথে এই মাসেই কাজটি শুরু করতে পারবো। শুধু আশ্বাস নয়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি অতি দ্রুত টেকসইভাবে সংস্কারের দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। শেরপুরে ব্রহ্মপুত্র নদে নিয়ম নীতি তোয়াক্কা না করে চালানো অপরিকল্পিত ড্রেজিং কেড়ে নিচ্ছে শত শত মানুষের মাথা গোঁজার ঠাঁই ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের সুবিধা মতো যত্রতত্র বালু তোলায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। প্রশাসনের নজরদারির অভাব এবং উদাসীনতার কারণে এই দুর্ভোগ বলছেন ভুক্তভোগীরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শেরপুর সদর উপজেলার নতুন ভাগলগড় এলাকা। ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে চলছে মহাকর্মযজ্ঞ, তবে প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে 2018 সালে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে 169 কোটি টাকার ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করে বিআইডব্লিউটিএ। কাজ শেষ করার কথা ছিল 2024 সালের নভেম্বর মাসে। এক দফা মেয়াদ বাড়িয়ে করা হয় 2027 সালে নভেম্বর পর্যন্ত, কিন্তু এখনও শেষ হয়নি 50 ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, যেখানে চর জেগেছে সেখানে খনন না করে খরচ বাঁচাতে আবাদি জমি ও বসতবাড়ির কাছে ড্রেজার বসানো হচ্ছে। এতে নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়ে শুরু হয়েছে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। বাড়িঘর ভাঙ্গে কোন দিকে যাব? এই ড্রেজার যদি না আসতো তাহলে আমাদের এই বাড়িঘর গুলো এভাবে আর ভাঙতো না। সরাসরি মাটি আগে নিয়ে গেছে, আমরা কইলে ছোট পাড়া আমরা আগের কোনো হিসেবই করে না। পাশাপাশি নদ থেকে উত্তোলন করা বালু তীরে জমা না করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতে। এতে রাজস্ব হারাচ্ছে শেরপুর জেলা। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের নজরদারির অভাব আর উদাসীনতার কারণেই এই দুর্ভোগ। যেদিকে নদী খনন করার কথা সেদিকে না করে এদিকে করতেছে এবং এই বালুগুলা অবৈধভাবে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, জায়গা এলামেলা প্রতিপাদন করতেছি, কিন্তু শেরপুরে ঘুরলাম, মনে করেন প্রশাসনের গেলার পর মনে করেন আমাদের এলাকা মনে করেন এলে কোনো মূল্যমান করে না। অপরিকল্পিত ড্রেজিংয়ের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙন কবলিত এলাকায় আপৎকালীন বাঁধের ব্যবস্থা করা হয়েছে। বিআইডব্লিউটি এর সাথে কথা বলে টেকসই সমাধানের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। বিআইডব্লিউটি এর আওতায় যে আমাদের পুনরুত্থান ব্রহ্মপুত্র নদের যে খনন কাজ চলমান আছে, তার আওতায় আসলে আমাদের শেরপুর অংশে বিভিন্ন জায়গায় প্রায় আমাদের 4.5 কিলোমিটার ভাঙন রয়েছে। তো যদি আমরা অর্থ বরাদ্দ পাই তাহলে সেক্ষেত্রে আমরা সকল ভৌত কাজ যেগুলো আমাদের ভাঙন প্রবণ অংশে, সেক্ষেত্রে আমরা নদীর রক্ষা শাসনের জন্য যেসব কাজ করা লাগবে এগুলোতে আমরা পদক্ষেপ নিতে পারব। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। জারিন অর্নি, যমুনা নিউজ। দখলকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পুড়ে গেছে ধর্মীয় স্থাপনাটির প্রবেশদ্বার ও একাংশ। মিলেছে ভাঙচুরের প্রমাণও। মহানবীকে অবমাননা করে বর্ণবাদী স্লোগান ও চিত্র আঁকা হয়েছে মসজিদের দেয়ালে। সোমবার স্থানীয় সময় রাতে নাবলুসের আবু বকর আল সিদ্দিক মসজিদে এই ঘটনা ঘটে। ফজরের নামাজ পড়তে এসে মসজিদে আগুন দেখতে পান মুসল্লিরা। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা যাচাই করা হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। জানিয়েছে নাশকতার সাথে জড়িতদের দ্রুতই আটক করা হবে।
টুরিস্ট পার্কে অসুস্থ হয়ে 72টি বাঘের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে থাইল্যান্ডে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এবার তদন্তে নেমেছে থাই কর্তৃপক্ষ। মৃত বাঘগুলোর দেহ থেকে আলামত সংগ্রহের পর মিলেছে ভাইরাস সংক্রমণের প্রমাণ। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে মৃত্যুর আগে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসে আক্রান্ত ছিল পার্কটির বাঘগুলো। তবে তা কিভাবে সংক্রমিত হয়েছে সেটি এখনো জানা যায়নি। সোমবার মরদেহগুলো পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। টাইগার কিংডম নামের পার্কটির 2 স্থানে প্রায় 250 বাঘ রাখা হয়েছিল। গেল 2 সপ্তাহে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে 72টি বাঘ মারা যায়। ধারণা করা হচ্ছে বাঘগুলোর জন্য সরবরাহকৃত কাঁচা মুরগির মাংস থেকে ছড়িয়েছে ভাইরাস।